আলবির ক্ষত শুকিয়ে উঠেছে, এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। তবে ডান হাতের ব্যথা এখনও পুরোপুরি ঠিক হয়নি। মাঝখানে একদিন পেরিয়ে গেছে, সব কিছু আগের মতোই রয়ে গেছে। আলবি আর মায়ের সম্পর্কে এখনও একটু উন্নতি হয়নি। আলবিকে দেখলেই 10 হাত দৌড় দিয়ে হাঁটে মায়া। আলবির কথা বলতে চাইলেও সুযোগ দেয় না। আর আগামী পরশু আলবির নানির বাড়ি সবাই ফিরে যাবে। আলবি নিজের রুমে বেডের উপর বসে ল্যাপটপে ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। জার্মানি থেকে ওর পিএ আমান কল করেছে। কথা শেষ করে সামনের দিকে তাকিয়ে দেখে লীরা দাঁড়িয়ে আছে। আলবির বুঝে আসে না, এই মেয়ে বাড়িতে থাকলেও কেন এত মেকআপ করে। লীরা আলবির কাছে এগিয়ে এসে দাঁড়ায়। আলবি বিরক্ত হলেও চুপ করে রইল। এই মেয়ের মতলব বুঝতে বাকি নেই আলবির। মেয়ে মানুষ হয়ে কীভাবে যে একটা ছেলের দিকে তাকিয়ে থাকে কে জানে। এই মেয়ের যে লজ্জা শরম বলতে কিছু নেই তা বুঝতে বাকি নেই আলবির। এই রাতের বেলা যুবতী মেয়ে হয়ে একটা ছেলে রুমে আসা কোনো ভালো মেয়ের কর্ম নয়। এগুলো বাড়ি থেকে বিদায় হলে বাঁচে আলবি। লীরা কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু ওর কথা শুনতে চায় না আলবি। তাই নিজে থেকেই বলে, বাইরে কোনো মেয়ে হুটহাট করে আমার রুমে আসুক তা আমার পছন্দ না লীরা। তুমি এখন আসতে পারো, আমি বাড়ির মেয়ে। তুমি যেভাবে বুঝছো আমি সেভাবে বলিনি। বাড়ির মেয়ে বলতে বুঝিয়েছি আমার বউ বাদে অন্য কোনো মেয়ে আমার রুমে আসুক তা আমার পছন্দ না। তুমি এখন আসো, আমি ঘুমাবো। লীরা অপমান বোধ করে। ও স্পষ্ট বুঝতে পেরেছে আলবি ওকে বাড়ির মেয়ে বলেছে, কারণ লীরা এই বাড়ির মেয়ে নয়। এই মায়ার মধ্যে কি আছে সেটা ওর মধ্যে নেই। ও কি মায়ের চেয়ে কম সুন্দরী নাকি? লীরা তুমি যাও এখন। লীরা মুখ কালো করে রুম থেকে বেরিয়ে আসে। গেস্ট রুমের সামনে ওর দাদি শামসুন্নাহার বেগম দাঁড়িয়েছিলেন। লীরা গেস্ট রুমে ঢোকে রাগে ফেটে পড়ে। শামসুন্নাহার বেগম ডোর লাগিয়ে দিয়ে লীরার সামনে এসে দাঁড়ান। বলছিস? কি বলবো? তোমার নাতি তো আমার কোনো কথা শুনতেই চায় না, উল্টো বারবার অপমান করে। আজকে বললো আমি নাকি বাইরের মেয়ে, আমি ওই রুমে যাই সেটা তোমার নাতি পছন্দ না। তোকে বাইরের মেয়ে বলেছে? হ্যাঁ। শামসুরাহার বেগম চুপ করে রইলেন। লীরা বলে, তুমি ফুপিকে সরাসরি বললেই তো পারো, কোনো লাভ নেই। তোর ফুপি তো মায়াকে আলবির বউ বানিয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম মায়া আর আলবির ডিভোর্স করিয়ে আলবিকে আবার বিয়ে করাতে। তোর ফুপি রাজি হয়নি। এখন তো আলবি নিজেই মায়াকে ছাড়তে চাইছে না, সেখানে ও সে তো আরও চাইবেই না। মায়ার দিক থেকে আলবির মন ঘোরাতে হবে। সেটা কিভাবে? তোমার নাতি তো সারাদিন মায়া মায়া করেই দিন পার করে। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি আর তোর মাই করব। কি করবে? বললাম তো তোকে ভাবতে হবে না। তুই ঘুমিয়ে পড় এখন। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে লীরা। শামসুনার বেগম ছেলের বউকে ডেকে নিয়ে আসে নিজের রুমে। এক মগ কফি নিয়ে আলবির রুমের সামনে এসে দাঁড়ায় মায়া। এত রাতে কেন কফি খেতে হবে? এখন তো ঘুমানোর সময়, এখন কফি খেলে ঘুম আসবে? মায়ের উপর খুব বেশি রাগ হচ্ছে মায়ার। ওকেই কেন কফি দিয়ে পাঠাতে হবে? নিয়ে আসতে রাজি হয়নি বলে আদেশ দিল। তাও যে সে আদেশ নয়, একদম কড়া আদেশ। না করার এমনভাবে তাকিয়েছে যেন ও কফি নিয়ে না এলে আলবি এখনই মরে যাবে, দুনিয়া উল্টে যাবে, এই বাড়িটাই ঠাডা পড়বে। মায়ের রাগের মুখে পড়ে বাধ্য হয়ে কফি নিয়ে আসতে হলো। কে জানে এই বদলোক ও মাকে কি জাদু করেছে, সবসময় শুধু আলবি আলবি। আস্তে করে ডোরে টোকা দেয় মায়া। ভেতর থেকে ভেসে আসে আলবির গলার স্বর, ভেতরে আসো। আলবির গলার স্বর শুনে বুকটা লাফিয়ে ওঠে মায়ার। বুকে থুথু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ভেতরে পা বাড়ায় ঠোঁট ঠেলে। মায়াকে দেখে আলবি অনেক বেশি অবাক হয়। ভাবেনি মায়া কফি নিয়ে আসতে পারে। এই মেয়ে যা তেজ হয়েছে আজকাল, তাকালেও মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দেবে। কোনো কথা না বলে কফির মগ এগিয়ে দেয় আলবির দিকে। টেবিলের উপর রাখো। এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিলের উপর রাখে কফির মগটা। ততক্ষণে আলবি রুমের ভেতরে ডোর লক করে দিয়েছে। চলে যাওয়ার জন্য দ্রুত ঘুরে পা বাড়ায় মায়া। এগিয়ে এসে খপ করে হাত টেনে ধরে আলবি। রাগী চোখে তাকায় মায়া। হাত ছাড়ুন বলছে। অন্য কোনো মেয়েকে ধরছি? ধরুন, নিষেধ করছে কে? শুধু আমাকে ধরবেন না, ছোবেন না। হাত ছাড়ুন এখন। বউ থাকতে অন্য মেয়েকে কেন ধরতে যাব, ছুতে যাব? আপনার বউ মরে গেছে অনেক আগে। আগের বউকে বাগে খাক, তাতে আমার সমস্যা নেই। বর্তমান বউটা থাকলেই হলো। যদিও আগের বউটা বেশি কিউট ছিল, সহজ সরল নর্মভদ্র, বোকা পাখি।
বর্তমান বউটা বদরাগী, কথাই বলা যায় না, খ্যাঁক খ্যাঁক করে। রাগে মায়ের নাক লাল হয়ে ওঠে। হাত ছাড়ুন, নয়তো কিন্তু মাথায় বাড়ি মারবো। বিধবা হওয়ার এত তাড়া কেন? মায়া আশেপাশে নজর বুলায়। রুমে ঝাড়ুটা দেখতে পায়, কিন্তু ওটার কাছে যাবে কিভাবে? এই শয়তান লোকের যে শক্তি, হাত ছাড়তে পারবে বলে মনে হয় না। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, হোক। সবাই ঘুমিয়ে গেছে, গরম করে দেওয়ার জন্য কেউ নেই। আমি করতে পারি। হাত ছাড়তে না পেরে আলবির হাতে কামড়ে ধরে মায়া। এত জোরে কামড় দেওয়ার পরেও আলবি ছাড়ে না মায়ার হাত। আলবির হাত ছেড়ে আলবির মুখের দিকে তাকায়। এই লোক কোন মাটি দিয়ে তৈরি? এত জোরে কামড় দিয়ে ব্যথা পায়নি নাকি? এমন স্বাভাবিক আছে কিভাবে? হাত ছাড়ুন, ছেড়ে দেয় আলবি। মায়া দ্রুত ডোরের কাছে এগিয়ে যায়। উপরে সিটকানি লাগিয়ে দিয়েছে শয়তান লোকটা। ওই পর্যন্ত মায়ের হাত পৌঁছাচ্ছে না। এত বড় করে কেন ডোর বানাতে হবে? এই ডোরের ভেতর দিয়ে কি জাহাজ চলাচল করবে নাকি? মায়া আশেপাশে নজর বুলিয়ে টুল আনার জন্য এগিয়ে যায়। আর ওই ডোরের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে আর যেতে হবে না এই রুমের বাইরে। পুরো 2 দিন পর আজকে হাতের নাগালে পেয়েছে। সামনে থেকে সরুন, সরাও। কি শুরু করছেন? বাড়ির সবাই মিলে মজা করছে আমার সাথে। বাড়ির সবাই করলে করতে পারে, কিন্তু আমি করছি না। কয়েক কদম এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে তুলে উল্টো করে ধরে। সামনে থেকে সরুন, নয়তো ঝাড়ু দিয়ে মারবো। পারলে মারো, সত্যি সত্যি কিন্তু মারবো। মারো। সরবেন না? না। সরবেন না? আমার সব কথা শুনবে তারপর। কেন শুনবো আপনার কথা? কারণ আমি বলবো তাই। কেন বলবেন? তোমাকে বোঝানোর জন্য, যেন 10-12টা বাচ্চা পয়দাই করতে পারি। বিরক্ত হয়ে শেষের কথাগুলো খুব দ্রুত বলে আলবি। মাথা হাতে ঝাড়ুটা দিয়ে ঠাস করে বাড়ি বসায় আলবির বাম হাতের বাহুতে। অসভ্য অভদ্র শয়তান লোক ঠাডা পড়বে মুখের মধ্যে। অবাক হয়ে তাকিয়ে রইল আলবি। সত্যি সত্যি বাড়ি মারল? এই বউ তো ওর গলা কেটে দিতেও 2 মিনিট ভাববে না। হাতে ঝাড়ু ফেলে জোরে শক্তি প্রয়োগ করে আলবিকে ধাক্কা দেয় মায়া। অন্যমনস্ক থাকায় টাল সামলাতে না পেরে পাশের দেওয়ালের সাথে বাড়ি খায় মাথায়। বাড়ি খেয়ে সাথে সাথে আবার নিচে পড়ে যায়। কোনো রকমের ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে। দৌড়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। শরীর থরথর করে কাঁপছে। দ্রুত বেডে শুয়ে পড়ে উপর হয়ে। কি করে ফেললো? ওর মা যদি জানতে পারে আলবিকে ঝাড়ু দিয়ে মেরেছে, তাহলে ওকে ঝাড়ু দিয়ে মেরে বাড়ি থেকে বিদায় করবে। আলবির মুখে অমন কথা শুনে হাত দুটো আপনা আপনি বাড়ি মেরেছে। ওর কোনো দোষ নেই। ওর মা চায়নি তো সত্যি সত্যি। এখন কি হবে? শোয়া থেকে আবার লাফিয়ে উঠে বসে। যেই জোরে ধাক্কাটা দিল, ঠাস করে দেওয়ালের সাথে গিয়ে মাথা বাড়ি খেলো। বেঁচে আছে না মরে গেছে, না কেউ অজ্ঞান হয়ে গেছে? এত জোরে বাড়ি খেয়েও তো চিৎকার করলো না। ভয়ে মায়ের হাত পা আরও বেশি কাঁপতে শুরু করে। আলবি যদি মরে যায় তাহলে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে, জেল হবে, ফাঁসি হবে, তারপরে নিজেও মরে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। আলবির কী অবস্থা কে জানে? ওর তো এখনই শ্বাস বন্ধ হয়ে আসছে। না, কিছু হবে না আলবির। এত বড় হাতির মতন একটা লোক ওর মতন মশার ধাক্কা খেয়ে মরতে পারেই না। হয়তো মাথায় আঘাত পেয়েছে, বরফ দিলেই ঠিক হয়ে যাবে। বেড থেকে নেমে দাঁড়ায়। একবার দেখে আসা উচিত কী অবস্থা আলবির। থরথর করে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। আলবির রুমে না গিয়ে আগে নিচে কিচেনে আসে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নেয়, আইস কিউব নেয় সাথে। তারপর আবার উপরে উঠে আসে। বাড়ির কারো কোনো সাড়া শব্দ নেই। সবাই নিজেদের রুমে নিশ্চুপ হয়ে রয়েছে। আলবির রুমে ডোর ঠেলে ভিতরে উকি দেয়। কই আলবি কই? ঝাড়ু টুল কিছুই তো নেই সামনে। আর না আলবি আছে, হাওয়া হয়ে গেল নাকি? মাথাটা আরেকটু ভেতরের দিকে নিয়ে পুরো রুমের নজর বুলাতে দেখে আলবি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকেই। ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে মায়া। যাক বাবা, মরেনি, অজ্ঞানও হয়নি। ব্যথা তো পেয়েছে নিশ্চিত। নিজেকে স্বাভাবিক করে নেয়। ভিতরে প্রবেশ করে বিড়বিড় করে হেঁটে। আলবির কপালের বাম পাশটা লাল হয়ে ফুলে উঠেছে। বাম পাশের গালও লাল হয়ে গেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখছিল। মায়া যে আবার রুমে আসবে কল্পনাও করেনি। যা না ভাবা তাই শুধু হচ্ছে আজকে। মায়ার হাতের আইসকিউবগুলো এগিয়ে দেয় আলবির দিকে। বরফ দিলে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। আলবি মুখ ঘুরিয়ে বলে, লাগবে না, মাথা ফাটিয়ে এখন এসেছে বরফ দিতে। মায়া মনে মনে বলে,
মেয়েদের মতন ঢঙও করতে পারে আবার। বরফটা লাগান, গলে যাচ্ছে তো। আলবি বেডে গিয়ে আধশোয়া হয়ে বসে। লাগিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে দাও, না হলে নিয়ে চলে যাও। মায়া আলবির মতোই দাঁড়িয়ে রইল। আলবি আবার বলে, ব্যথা তুমি দিয়েছো, সারাবে তুমি। আর না সারানোর ইচ্ছে থাকলে নিজের মাথায় দাও, তাতে যদি অগ্নিগিরি একটু ঠান্ডা হয়। মায়া আলবির মুখের দিকে তাকিয়ে থাকে। কোন দুঃখে মায়ের রাগ দেখে ভয় পেয়ে কফি নিয়ে এসেছিল, না কফি নিয়ে নিয়ে আসতো, আর না এসব কিছু ঘটতো। সব ওর মায়ের দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলবির কাছে। আইসকেও হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালের ফোলা জায়গায় বরফ ধরে। আলবি মনে মনে অনেক হাসে। ও নিজে বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে পানি আর আইসকিউব বক্স নিয়ে আসতে দেখে দ্রুত সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তখন মায়াকে দেখে অবাক হওয়ার ভান করেছে। আলবি মুখ ফুটে বলে, অন্যের বউরা তাদের জামাইকে আদর করে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা শোনায়, আর আমার বউ ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দেয়, মাথা কপাল ফাটিয়ে দেয়, ঝাড়ু দিয়ে বাড়িও মারে, খ্যাক খ্যাক করে কথা বলে। আল্লাহ কবে যেন তোমার এই নিরহ নিষ্পাপ ভোলা ভালা বান্দার গলা কেটে দেয়। আল্লাহ আপনার এই নিরহ বান্দা কে হেফাজত করুন। মায়ের মুখ দিয়ে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। ও আল্লাহ, দেখুন কিভাবে তাকায় আমার দিকে। এভাবে তাকালে তো আমি ভয়েই মরে যাব। এখানে আসায় ভুল হয়েছে আমার। যাও, আর কিছু বলবো না। এখন এই নিরহ স্বামীর সেবা যত্ন করো একটু। পরের দিন সকালে ড্রয়িং রুমে আসতেই ড্রয়িং রুমে বসে থাকা সকলে আলবিরকে দেখে বড় বড় চোখ করে তাকায়। কপালের উপর অত বড় আলু গজানো কিভাবে? ডান পাশের কপালে ঝুলে গেছে, বাঁ পাশের কপাল ফুলে গেছে। আহনাফ মাহমুদ বলেন, আলবি তোমার কপালে আবার কি হয়েছে? এভাবে ফুলে গেল কিভাবে? আলবি মায়ার দিকে তাকায়। মায়া বড় ভাইয়ের গা ঘেঁষে চোরা চোখে তাকিয়ে আছে ওর দিকে। নাহার বেগম বলেন, কী হলো, কথা বলছো না কেন আলবি? কপাল ফুললো কিভাবে? ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম রাতে, তখন দেওয়ালের সাথে বাড়ি লেগেছে। আলতাফ মাহমুদ বলেন, ওয়াশরুমে গিয়ে নাচানাচি করছিলে নাকি ছোট বাচ্চাদের মতন? ঠোঁট চেপে হেসে ওঠে মায়া। নাচানাচি করবো কেন, সুন্দরী একটা পরী এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। রাতে আমাকে সাথে নিয়ে যেতে এসেছিল। আমি যেতে চাইনি বলেই তো ধাক্কাটা মেরেছিল রাগে। ছেলেকে সারা জীবন দেখতে চাইলে দ্রুত বউ দাও, নয়তো ওই সুন্দরী পরী তোমাদের এই হ্যান্ডসাম ছেলেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে চলে যাবে। সবাই বসে থাকা সকলের চোখ দুটো বড় বড় হয়ে যায় আলবির কথা শুনে। রাতে পড়ে এসেছিল ওকে নিতে? সিরিয়াসলি? নাহার বেগম আলবির হাতের দিকে তাকিয়ে বলেন, তোমার হাতে কি হয়েছে আলবি? মনে হচ্ছে কেউ কামড় দিয়েছে। কাছে আসো তো। আলবি নিজের হাতের দিকে তাকিয়ে মায়ের মুখের দিকে তাকায়। চোরের মতো চোখ মুখ করে তাকিয়ে আছে ওর দিকে। বজ্জাত মেয়ে কি জোরে যে কামড়টা দিয়েছিল। নাহার বেগম কথা শুনে সবাই আলবির হাতের দিকে তাকায়। ডান হাতে কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে এখনও। সোফা ছেড়ে উঠে এসে ভাইয়ের পাশে দাঁড়ায় মাহির। আলবির হাত ধরে বলে, ভাইয়া এভাবে কামড় দিল কে? ওই পরীটা। এত সুন্দর হাত দেখে লোভ সামলাতে না পেরে কামড় বসিয়ে দিয়েছিল। সকলের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে এখন। মাহিদ অবাক হয়ে বলে, পরী হাতে কামড় বসিয়ে দিয়েছে? হ্যাঁ। ভাইয়া ওটা তো পরী না, তাহলে যেভাবে কামড় দিয়েছে ওটা তো ডাইনি রাক্ষসী। মাহিদের কথা শুনে মায়ার চেহারা রাগ স্পষ্ট হয়ে ওঠে। ওর ভাই ওকে ডাইনি রাক্ষসী বলছে? ওকে কোন অ্যাঙ্গেল থেকে ডাইনি রাক্ষসী মনে হয়? কিউট হুর পরীর মতো দেখতে, আর বলে কিনা ডাইনি রাক্ষসী। ইচ্ছে তো করছে গিয়ে ভাইটার মাথা ফাটিয়ে দিয়ে আসতে, কিন্তু এই কাজ করা যাবে না, নয়তো সবাই বুঝতে পেরে যাবে মায়া আলবির এই হাল করেছে। ও তো শুধু কামড়টা ইচ্ছে করে দিয়েছিল, আর কোনো কিছু ইচ্ছে করে করেনি। বাকি সব অটোমেটিক হয়ে গেছে নিজ থেকে। তবুও বদলোকের কাছে মাপ চেয়েছি 12বার, তাও হাত ধরে, শুধু পা ধরাটা বাকি ছিল। বারবার ভয় দেখাচ্ছিল ও সেবা যত্ন না করলে বাড়ির সবাইকে বলে দেবে ওকে ঝাড়ু দিয়ে মেরেছে, কামড় দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে, মাথায়ও ব্যথা দিয়েছে। মাপ চাইছে তাও 12বার। মাঝরাত পর্যন্ত ওকে দিয়ে নিজের সেবা যত্ন করেছে শয়তান লোক একটা। ঐশী রহমান কিচেন থেকে বেরিয়ে আসেন। ছেলের হাল থেকে আতঙ্কিত হয়ে বলেন, তোমার কি হয়েছে আলবি? কপালের হাতে এমন হয়েছে কেন? আলবি কিছু বলার আগে মাহিদ বলে, ভাইয়ার রুমে রাতে পরীর রূপ ধারণ করে ডাইনি রাক্ষসী এসেছিল।
ভাইয়া হ্যান্ডসাম দেখতে, তাই নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু ভাইয়া যেতে চায়নি, তাই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ফর্সা সুন্দর স্কিন দেখে লোভ সামলাতে না পেরে কামড় মেরেছে। এমন উদ্ভট কথা শুনে ঐশী রহমান কিছু সময় চুপ করে দুজনের দিকে তাকিয়ে রইলেন। রাতে কি হয়েছিল, সত্যি কথা বলো। সত্যি কথাই তো বলছে, সত্যির একটা পরে এসেছিল। কি যে সুন্দর দেখতে বলে বোঝাতে পারবো না তোমাদের। সত্যি পড়ে এসেছিল। হ্যাঁ, আলবির কথা একটু একটু বিশ্বাস হচ্ছে এখন। তার ছেলে তো দেখতে মন্দ না, মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে। দুষ্টু পরে নজর পড়তেই পারে এত সুন্দর একটা ছেলের উপর। এ তো বয়স হয়ে গেছে, এখনো বউ বাচ্চা নেই, পরীর নজর তো পড়বেই। আল্লাহ, কি বলছো তুমি এসব? সব কিছু করার পর পরীটা 1 ডজন মাপ চেয়েছিল। আলবির এমন কথা শুনে সকলে যেন 7 আসমানের উপর থেকে নিচে পড়ল। 1 ডজন মাপ চেয়েছে মানে কি? মাহির বলে। পাগলের মতো কি বলছিস এসব? 1 ডজন মাপ চেয়েছে মানে কি? 12বার মাপ চেয়েছিল আমার কাছে। তোর এই অবস্থা করে আবার মাপও চেয়েছে? উপর নিচ মাথা নাড়ায় আলবি। নাহার বেগম বলেন, এই ছেলেকে আরেকটা দিনও বউ ছাড়া রাখা যাবে না। আজকে থেকে ওর বউকে ওর রুমে রাখবো। আলতাফ মাহমুদ কিছু বলতে চাইলেন, কিন্তু তার আগে মায়া বলে, আমি থাকবো না ওনার রুমে। যেই বড় শয়তান, ওনার রুমে আবার পড়ি কেন? কোনো শয়তানও যাওয়ার আগে 100বার ভাববে। মায়ার এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়া গুটিসুটি মেরে ভাইয়ের সাথে চিপকে যায়। সবাই এভাবে তাকাচ্ছে কেন ওর দিকে? বুঝতে পারে এতগুলো মানুষের সাথে ভুলভাল কথা বলে ফেলছে। মুখ ফসকে বেরিয়ে গেছে। তা তো ওর কি দোষ? সব দোষ এই বদলোকের। আলবির নানি শামসুন্নাহার বেগম বলেন, আলবি যেভাবে বলছে তাতে তো মনে হচ্ছে দুষ্টু পরি ওর পেছনে পড়েছে। এভাবে ওকে বেশি দিন রাখা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করাতে হবে। মায়া ওর সাথে সংসার করতে চাইছে না, তাহলে এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখার কি দরকার? ওদের তালাক করিয়ে আলবিকে আবার বিয়ে করাও। ঐশী রহমান বলেন, এখন চাইছে না, কয়েকদিন পর চাইবে। তোমার একটা মাত্র সন্তান, ছেলেটাকে দুষ্ট পরেই তুলে নিয়ে যাওয়ার পর বা কোনো ক্ষতি করার পর চাইলে হবে? আর আমার মনে হয় মায়া অন্য কোনো ছেলেকে ভালোবাসে, তাই জন্য আলবির সাথে সংসার করতে চাইছে না। চমকিত নয়নে সবাই শামসুন্নাহার বেগমের দিকে তাকিয়ে থাকে। ওনার এমন কথা শুনে নাহার বেগম রাগ উঠে যায়। আপনি এসব কি বলছেন? না জেনে শুনে উল্টোপাল্টা কথা বলবেন না। উল্টোপাল্টা কথা বলবো কেন? সবাই তো করে বলার পরও মায়া রাজি হচ্ছে না আলবির সাথে সংসার করতে। ওর মানে কি দাঁড়ায় তাহলে? নিশ্চয় মায়া অন্য কাউকে ভালোবেসে, তাই জন্য আলবির সাথে এখন সংসার করতে চাইছে না। আলবি ফিরে আসবে ভাবিনি হয়তো, এখন সাহসের অভাবে কিছু বলতে পারছে না। আলতাফ মাহমুদ গম্ভীর স্বরে বলেন, আম্মা আপনি চুপ থাকুন। কেন চুপ থাকবো? মায়াকে জোর দিয়ে জিজ্ঞেস করো, দেখবে ও স্বীকার করবে ওর প্রেমিক আছে। মাহির রেগে বলে, মুখ সামলে কথা বলুন। আপনি কার সম্পর্কে কথা বলছেন জানেন? এই বাড়িতে বসে এই বাড়ির একমাত্র মেয়ে সম্পর্কে এমন মিথ্যে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? বৃদ্ধ মানুষ বলে কিন্তু মাথায় তুলে রাখবো না আমি। আহনাফ মাহমুদ বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, মাহির, উনি তোমার গুরুজন। গুরুজন বলে কি মাথায় তুলে নাচবো? কি বলছে উনি, শুনতে পাওনি তুমি? ঐশী রহমানের ভাই বলেন, মা এসব কোন ধরনের কথা বলছো? উল্টোপাল্টা কথা না বলে মুখ বন্ধ রাখো। উল্টোপাল্টা কথা বলবো কেন? মায়া গত রাতে কোথায় ছিল জিজ্ঞেস করো। সারা রাত তো রুমে ছিল না। এমন কথা শুনে উপস্থিত সবাই শকড। ঐশী রহমানের পাশে মেহবুবা মেহের এসে দাঁড়িয়েছে। চিল্লাপাল্লা শুনে কি হয়েছে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আলবির মামাতো ভাই বলে, কি বলছে সব? মায়া ওর রুমে না থাকলে কোথায় থাকবে? গত রাতে মায়া তোমাদের কারো রুমে ছিল? আলবির নানার বাড়ির সবাই না করে। শামসুন্নাহার বেগম ঐশী রহমানের দিকে তাকিয়ে বলেন, মায়া তোমার রুমে ছিল গত রাতে? ঐশী রহমান থতমত মুখে মাথা ঝাঁকিয়ে না করেন। মেহবুবা মেহেরের দিকে তাকিয়ে বলেন, মায়া আপনাদের রুমে ছিল? মেহবুবা মেহেরও মাথা ঝাঁকিয়ে না করেন। এবার তাকান মাহিরের দিকে, তোমার আদরে বোন গত রাতে তোমার রুমে ছিল? আমার রুমে ছিল না মায়া, মায়ার জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। মায়া সেই রুমেই ছিল। কে বলেছে তোমাকে মায়া গত রাতে ওর রুমে ছিল? গত রাতে ঘুমার ছিল না বলে আমি মায়ার রুমে গিয়েছিলাম ওর সাথে গল্প করার জন্য। যেহেতু মায়া রাতে জাগে তাই। গিয়ে দেখি মায়া রুমে নেই। কতক্ষণ অপেক্ষা করে শুয়েছিলাম। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিলাম, বুঝতেই পারিনি। সকালে ঘুম থেকে উঠে দেখি মায়া তখনও রুমে আসেনি।
রুম থেকে বেরিয়ে গেস্ট রুমের দিকে যাওয়ার সময় দেখি বাড়ির বাইরে থেকে ভেতরে আসছে মায়া। অত ভোরবেলা বাইরে থেকে কেন আসলো? বাইরে কোথায় গিয়েছিল? সারা রাত বাইরে কি করছে? এমন কথা শুনে সবাই মায়ের দিকে তাকায়। মায়ার চোখ মুখ শুকিয়ে কালো হয়ে গেছে শামসুনাহার বেগমের কথা শুনে। আহনাব মাহবুব বলেন, মায়া উনি কি বলছেন? তুই রাতে কোথায় ছিলি? ভোরবেলা বাইরে থেকে কেন এসেছিস? মায়া একবার আলবির মুখের দিকে তাকিয়ে বাবার মুখের দিকে তাকায়, ধরা গলায় বলে, আমি রাতে বাড়ির ভেতরেই ছিলাম। ভোরবেলা বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। এর বাইরে আর কিছুই নেই। বাড়ির ভেতরে কোথায় ছিলে? বাবার রাগী গলার সুর শুনে কেঁদেই দেয় মায়া। এভাবে আজ পর্যন্ত ওর বাবা ওর সাথে কথা বলেনি কখনো। শামসুনাহার বেগমের কথা শুনে আহনাব মাহবুব রাগ উঠে গেছে। নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনলে কোন বাবার মাথা ঠিক থাকবে? রাগ ওঠাটাই স্বাভাবিক। কি জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছিস না কেন? নিজের রুমে না থেকে কোথায় ছিলে রাতে? শামসুনাহার বেগম আগুনে ঘি ঢালার মতো করে বলেন, কোথায় আর থাকবেন? নিশ্চয় প্রেমিকার সাথে বাড়ির বাইরে ছিল। এভাবে নিজেদের সম্মান নষ্ট না করে ছেলের পরিচয় বাড়িতে বলে দিলেই তো পারো মায়া। মায়ের গর্জে ওঠে। এতক্ষণ আলবি চুপ থাকলেও এতক্ষণে এসে মুখ খোলে। মায়েরকে থামিয়ে নানির দিকে তাকিয়ে রাগেশ্বরে বলে, নানু তখন থেকে তোমার কথা চুপচাপ শুনছি বলে মুখ দিয়ে যা আসবে তাই বলবে? আমার বউয়ের সম্পর্কে এমন কথা তুমি কিভাবে বলছো? মায়া না তোমার নাতনির বয়সী? ওর সম্পর্কে এমন কথা বলতে তোমার বুক কাঁপছে না? বৃদ্ধ হয়ে গেছো, অত শয়তানি কুটনামি ছাড়ুনি। শিওর জানো মায়া রাতে কোথায় ছিল? একজনের সম্পর্কে না জেনে তার চরিত্রের দিকে কিভাবে কাদা ছোড়াছুড়ি করছো তুমি? দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, অথচ আক্কেল জ্ঞান হয়নি। লজ্জা হওয়া উচিত তোমার। আহনাব মাহবুব ধমক দিয়ে মায়াকে বলেন, কি জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছিস না কেন বেয়াদব? চড়িয়ে দাঁত ফেলে দেব, মুখ বন্ধ করে থাকবে তো? এত জোরে ধমক শুনে শব্দ করে কেঁদে ওঠে মায়া। আলবি শ্বশুরের দিকে তাকিয়ে বলে, খবরদার আমার বউকে ধমকাবে না তুমি। মায়া গত রাতে আমার রুমে ছিল আমার সাথে। ভোরে আমার রুম থেকে বেরিয়ে বাগানে গিয়েছিল। সবাই অবাক হয়ে আলবির দিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, মায়া তোমার সাথে ছিল গত রাতে? হ্যাঁ, 5টার পর আমার রুম থেকে বেরিয়ে এসেছে। আমাকে কফি বানিয়ে দিয়ে তারপর বাড়ির বাইরে বেরিয়েছিল। শামসুন্নাহার বেগমের মুখটা ছোট হয়ে কালো হয়ে যায়। আলবির আগে লাল হয়ে নানির দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আলবি স্পষ্ট বুঝতে পারছে এই বুড়ি মায়ার নামে কেন এমন উল্টাপাল্টা কথা বলছে। সেদিন দাদির কাছে সব শোনার পর দাদির কথায় বহু কষ্টে নিজেকে সংবরণ করে রেখেছিল। আজকে তো এই বুড়ি পাকা চুল সব একটা একটা করে টেনে তুলবে।